লাস্ট দিন আমরা হলো স্প্লাইসিং অফ রিইনফোর্সমেন্ট এই পার্টটা শুরু করছিলাম, আজকে কন্টিনিউ করব। আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছিল যে স্প্লাইসিং সম্পর্কে আমরা একটা গতদিন আইডিয়া নেওয়ার চেষ্টা করছিলাম। স্প্লাইসিংটা আসলে কি জিনিস বা এটা কেন প্রয়োজন হতে পারে। জাস্ট একটু ব্রিফলি যদি বলি, আমাদের কিছু কিছু জায়গায় রিইনফোর্সমেন্টকে জয়েন করতে হয়। একটা রিইনফোর্সমেন্টের সাথে একটা রিইনফোর্সমেন্টকে লংজিটিউডিনাল যেসব রিইনফোর্সমেন্ট আমরা বিম বা কলামে আসলে ব্যবহার করি, তো সেই সব ক্ষেত্রে আমাদেরকে একটা অংশ ওভারল্যাপ করতে হয়। সেই ওভারল্যাপিং পোর্শনটাকে আমরা আসলে স্প্লাইসিং বলতেছি। স্প্লাইসিং এর ক্ষেত্রে আমাদের কিছু জিনিস একটু মাথায় রাখতে হবে বলছিলাম, যে আমরা যে জায়গাগুলোতে ম্যাক্সিমাম স্ট্রেস আসে, ম্যাক্সিমাম মুভমেন্ট আসে, সেই জায়গাগুলোতে আমরা এরকম জয়েন্ট প্রেফার করি না। আর আমাদের যে স্প্লাইসিং গুলো বা ল্যাপিং গুলো করতে হয়, সেটা জেনারেলি একটা নির্দিষ্ট দূর পর পর করতে হয়। একসাথে সব রিইনফোর্সমেন্ট আমরা স্প্লাইসিং করবো না, কিন্তু কলামের ক্ষেত্রে অনেক সময় এটা হয় না। দেখা যায় যে মোটামুটি কাছাকাছি করতে হয়, বাট এটা অ্যাভয়েড করাটাই বেটার। এখন আমাদের যে কাজটা আজকে করতে হবে সেটা হলো যে আমরা এই স্প্লাইসিং এর লেন্থটা কত হবে সেই জিনিসগুলো সম্পর্কে একটু আইডিয়া করতে হবে কি করা যায়। তো এসিআই কোড আমাদেরকে যেটা বলে যে এইখানে যে স্প্লাইসিং এর লেন্থটা হবে এসসি বলতেছি। এটা হচ্ছে যদি যে রিইনফোর্সমেন্টটা ইউজ করবো সেটার ইল্ড স্ট্রেংথ 60 কেএসআই এর চেয়ে ছোট হয়, তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারবো। এটা খুবই সিম্পলিফাইড ফর্মুলা, দেখতে পাচ্ছি 0.005 FY ইনটু ডিপি। ডিপিটা কি, আমরা যে বার হচ্ছে স্প্লাইসিং করব সেই বারের বার ডায়ামিটার। আর যদি এটা 60 কেএসআই এর চেয়ে বড় হয় সেই ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা একটু চেঞ্জ আছে, সেটা 0.009 FY মাইনাস 24 ইনটু ডিপি। তো এই জায়গাগুলোকে ব্যবহার করার সময় FY যেটা আছে সেটাকে একটু কেয়ারফুলি চিন্তা করতে হবে। এটা অবশ্যই হবে পিএসআই, তাহলে এমপিরিক্যাল ফর্মুলা। দেখতেই পারতেছি যে একটা ভ্যালু 24 মাইনাস দেওয়া আছে, যদি আমি কেএসআই তে নেই উল্টা পাল্টা রেজাল্ট চলে আসবে। সবসময় আমরা পিএসআই তে লিখি। তো খুবই সিম্পল স্ট্রেট ফরওয়ার্ড ইকুয়েশন এটার জন্য, কমপ্লিকেশন কিছু না। তো এইখানে স্প্লাইসিং এর যে লেন্থটা আছে, এই লেন্থটা কিছুটা রিডিউস করা যায় যে প্রপোজড ইকুয়েশন গুলো এখানে আছে, কিন্তু সেই ক্ষেত্রে যেটা করতে হবে এখানে আমাকে সাফিসিয়েন্ট এরকম টাই রিইনফোর্সমেন্ট দিতে হবে। যদি আমি অনেক টাই রিইনফোর্সমেন্ট দিই তাহলে বলা হচ্ছে যে আমার যে স্প্লাইসিং এর লেন্থটা সেটা কমানো যেতে পারে। দেখো এইখানে যে স্পেসিংটা, এখানে যে স্পেসিংটা এর চেয়ে আমি এখানে চলে স্পেসিংটা কমায় দিলাম, জাস্ট বোঝানোর জন্য যে এখানে আমি বেশি রিইনফোর্সমেন্ট দিচ্ছি। এখন কতটুকু দিলে আসলে কতটুকু লেন্থ কমানো যাবে সেটার একটা গাইডলাইন বলা আছে। If lateral ties are used throughout the splice length having an effective area of at least 0.0015 h into s in both direction, যেখানে s যেটা সেটা হচ্ছে আমাদের স্পেসিং, এই জায়গাতে আমরা যে স্পেসিংটা ইউজ করতেছি সেটা, s হচ্ছে আমাদের যে কলামটা চিন্তা করতেছি বা বিমটা চিন্তা করতেছি তার হচ্ছে ডেপথ, এটাকে এখানে ওভারঅল থিকনেস করতেছি, থিকনেস অফ দ্য মেম্বার। যদি আমাদের এখানে যে রিইনফোর্সমেন্টটা আমরা প্রোভাইড করতেছি, তাহলে আমি ধরে নিলাম যে এই রিইনফোর্সমেন্টটা এরিয়া হচ্ছে এএস। এএসটা যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0.0015 ইন্টু এইচ ইন্টু এস এর চেয়ে বড় হয়, ঠিক আছে, তাহলে আমাদেরকে যেটা করতে হবে রিকোয়ার্ড স্প্লাইস লেন্থ মে বি মাল্টিপ্লাইড বাই 0.83, তার মানে 17% তুমি লেন্থ কমায় দিতে পারো, বা ওটা ভাবে বললে 83% অফ দিস লেন্থ আমরা ব্যবহার করতে পারি, তাহলে কিছুটা কমায় নিয়ে আসতে পারি। কিন্তু বলা হচ্ছিল বাট মাস্ট বি অ্যাট লিস্ট 12 ইঞ্চ, তার মানে আরেকটা কন্ডিশন বলা আছে যেটা মিনিমাম 12 ইঞ্চ হতে হবে। সো
এই ইকুয়েশন দিয়ে বের করব, বের করে যদি দেখি যে আমার এই কন্ডিশন স্যাটিসফাই করতেছে, স্যাটিসফাই করলে আমরা হচ্ছিল 0.83 যদি স্যাটিসফাই করে, আদারওয়াইজ না, ইনটু এল এস সি, এটাকে বলবো হচ্ছিল আমাদের স্প্লাইসিং লেন্থ, বাট এটাকে অবশ্যই বলতেছে গ্রেটার দ্যান ইকুয়াল 12 ইঞ্চি হতে হবে। এটা যদি 12 ইঞ্চির চেয়ে বড় হয় তাহলে কোনো সমস্যা নেই, সে 15 ইঞ্চি হলো, সেক্ষেত্রে আমি 15 ইঞ্চি কাউন্ট করতে পারবো। কিন্তু যদি ধরো কথার কথা 8 ইঞ্চি হলো, 8 ইঞ্চি হলে আমরা এটাকে ইউজ করতে পারবো না, আমাদের 12 ইঞ্চি ইউজ করতে পারবো। যদি 15 ইঞ্চি হয় তাহলে এটা ওকে আছে। সেই কন্ডিশন গুলো জাস্ট রিটেন আকারে এখানে লেখা আছে, তোমাকে চিন্তা করে রাখতে হবে। তো এটা হচ্ছে আমাদের রেক্টেঙ্গুলার যেসব টাই আছে সেটা। তো আমরা এই সেমিস্টারে ওরকম যেহেতু স্পাইরাল রিইনফোর্সমেন্টের কথা যেগুলো বলা আছে এগুলো আসলে 3-2 তে যেহেতু আমরা কলামের স্পাইরাল রিইনফোর্সমেন্ট কি সেগুলো স্টাডি করবো সার্কুলার কলামের জন্য। তো এগুলো আমি এখানে অত বেশি জোর দিচ্ছি না, বাট অ্যাজ এ ইনফরমেশন জাস্ট এতটুকু জেনে রাখো যে এখানে যেরকম টাই রিইনফোর্সমেন্টের ক্ষেত্রে জিনিসগুলো বলা আছে, স্পাইরাল রিইনফোর্সমেন্ট যদি থাকে সার্কুলার কলামের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে এই যে লেন্থটাকে 0.83 দিয়ে মাল্টিপ্লাই করা হচ্ছে সেটাকে আমরা 0.75 দিয়ে মাল্টিপ্লাই করবো এবং একই কন্ডিশন দিয়ে অ্যাটলিস্ট 12 ইঞ্চি করতে হবে। তো এটা হচ্ছে একটা কন্ডিশন গেল। স্প্লাইসিং লেন্থ যেটা, সেটা কতটুকু হইতে হবে, সাথে সাথে আমাদেরকে আরো একটা জিনিস আসলে চিন্তা করতে হবে। স্প্লাইসিং লেন্থ ইটসেলফ ওকে আছে, আমাদের ডেভেলপমেন্ট লেন্থ গুলো আসলে একটা জিনিস চিন্তা করতে হবে, যেটা আমরা টেনশনের ক্ষেত্রে আগে পড়ে আসছি, যে যখন টেনশন কোনো একটা জিনিসকে নিতে হবে এস ইন্টু এফ ওয়াই, কতটুকু লেন্থ অ্যাটলিস্ট দিলে সে হচ্ছিল তার ফুল ক্যাপাসিটি শো করতে পারবে, সেটাকে আমরা ডেভেলপমেন্ট লেন্থ বলতেছিলাম টেনশনের ক্ষেত্রে। একইভাবে আমি যদি কম্প্রেশনের ক্ষেত্রে চিন্তা করি, কম্প্রেশনেরও একটা ডেভেলপমেন্ট লেন্থ আমরা চিন্তা করতে হবে। কেন চিন্তা করতে হবে? কলামের কথা চিন্তা করুন, যে কলামের, ধরে নাও যে আমি খুব আইডিয়াল কেস ধরতেছি যে কলামের উপরের যে রিইনফোর্সমেন্ট গুলো আছে, এখানে কংক্রিটও আছে, আমি কংক্রিটের অংশটা বাদ দিয়ে দিলাম, ধরে নিলাম যে পি লোড অ্যাপ্লাই করতেছি শুধু স্টিলের উপরে, আর কংক্রিট তার অংশ নিচ্ছে। পি লোড যখন আমি অ্যাপ্লাই করব, তাহলে এই জায়গাতে যে ফোর্সটা তাকে ক্যারি করতে হচ্ছে ম্যাক্সিমাম এস ইন্টু এ ফোর, তাহলে এই পরিমাণ ফোর্স যখন সে ক্যারি করবে তার অবশ্যই এখানে একটা মিনিমাম ডেভেলপমেন্ট লেন্থ লাগবে। যদি ডেভেলপমেন্ট লেন্থ খুবই কম দেই, এটা আসলে বাকেল করে এরকম পড়ে যাবে বা নিতে পারবে না সহজে। সো এখানে ডেভেলপমেন্ট লেন্থ কম্প্রেশনের ক্ষেত্রে আমাদের প্রয়োজন হবে। তো কম্প্রেশনের ক্ষেত্রে যে ডেভেলপমেন্ট লেন্থটা, সেটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড একটা ইকুয়েশন বলা আছে, বলা হচ্ছে যে বেসিক ডেভেলপমেন্ট লেন্থ এলডিসি, আগেরটা ছিল এসসি স্প্লাইসিং কম্প্রেশন, এটা হচ্ছিল ডেভেলপমেন্ট লেন্থ ইন কম্প্রেশন। এটার ক্ষেত্রে দুইটা ফর্মুলা বলা আছে, যে এফ ওয়াই সাই আর ডিভাইডেড 50 ল্যাম্ডা ইনটু রুট ওভার এক্স ইনটু ডিপি। ডিপি আমরা জানি মোটামুটি যে এটা বার ডায়ামিটার, আর 0.0003 এফ ওয়াই ডিবি, এই দুইটার থেকে বড় হতে হবে। তার মানে এই দুইটা থেকে আমরা যদি ম্যাক্সিমাম ভ্যালু নেই তাহলেই আমাদের আসলে হয়ে যাবে। ইন এডিশন এটার সাথে আরেকটা কন্ডিশন আমাকে বলা আছে, ইন নো কেস এলডিসি টু বি লেস দ্যান 8 ইঞ্চ, তার মানে এটা কখনোই 8 ইঞ্চি থেকে ছোট হতে পারবে না। সো এটাকে অবশ্যই 8 ইঞ্চ বা তার চেয়ে বড় হতে হবে। সো এটাই হচ্ছে আমাদের জন্য ফর্মুলা হিসেবে চিন্তা করবো, যে ডেভেলপমেন্ট লেন্থ হবে হচ্ছে ম্যাক্সিমাম অফ এই দুইটা ইকুয়েশনের যে ভ্যালু আসবে সেটা, বাট এটাকে অবশ্যই 8 ইঞ্চের চেয়ে বড় হতে হবে। আর ফার্দার যেটা আছে মডিফিকেশন ফ্যাক্টর, মডিফিকেশন ফ্যাক্টরটা অ্যাকচুয়ালি লাগে হচ্ছিল স্পাইরাল রিইনফোর্সমেন্টের ক্ষেত্রে। সো আমাদের এই ক্ষেত্রে ওটা ওরকম ব্যবহার করা হবে না। তো এখানে কিছু কন্ডিশন দেওয়া আছে, যে তোমার কনফাইন্ড রিইনফোর্সমেন্ট যে স্পাইরাল রিইনফোর্সমেন্ট হবে সেটা তোমার কনফাইন্ড কি বলে ডায়ামিটার কত হবে এবং স্পেসিং কত হবে সেগুলোর উপর ডিপেন্ড করে আমাদেরকে এখানে ফ্যাক্টর দেওয়া আছে। আমাদের এই ক্ষেত্রে ওটা ওভাবে লাগবে না। আর আরেকটা মডিফিকেশন ফ্যাক্টর যেটা আমরা না বললেও জেনারেলি করে থাকি, যে কতটুকু এস রিকোয়ার্ড আছে এবং কতটুকু এস প্রোভাইডেড আছে সেটা রেশিও দিয়ে মাল্টিপ্লাই করে, এই মডিফিকেশন ফ্যাক্টরটা আমাদের প্রয়োজন। এই হচ্ছে মোটামুটি
কম্প্রেশন আর ডেভেলপমেন্ট। এখন দুইটা জিনিস চলে আসে, এক আসতেছে ডেভেলপমেন্ট লেন্থ আর এক আসতেছে হচ্ছে স্প্লাইসিং লেন্থ। যখন আমরা স্প্লাইসিং করব তাহলে দুইটাই কনসিডারেশনে নিতে হবে, স্প্লাইসিং লেন্থটাও নিতে হবে, আবার হচ্ছে তোমার কম্প্রেশনের যে ডেভেলপমেন্ট লেন্থ আছে সেটাও চিন্তা করতে হবে। তো আমরা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেমের মতো করে এটাকে যদি দেখি তাহলে আমাদের কাছে জিনিসটা ক্লিয়ার। আচ্ছা, আমি এতক্ষণ যা বলছি সেগুলো কি বুঝতে পারছো? একটু কথাবার্তা বলো। হ্যালো। জি স্যার। আচ্ছা, আমি যে ইউনিভার্সিটিতে আছি এখানে আমি ইন্টারনেটটা একটু ইউনিভার্সিটি ইন্টারনেট ব্যবহার করতেছি, তোমরা একটু কথাবার্তা বলো তাহলে আমরা বুঝতে পারবো না। জি স্যার। তো এখন আমরা যদি চিন্তা করি যে আমাদের এরকম একটা জয়েন্ট আছে, এই জয়েন্টে দেখো যে স্প্লাইসিং এর যে ব্যাপারটা আমরা এতক্ষণ কথা বললাম থিওরিটিক্যালি সেটাকে একটু দেখি, যে এটা একটা কলাম, এটা একটা বিমের জয়েন্ট। তার মানে আমি জাস্ট যদি চিন্তা করি এরকম একটা বিম কলাম, চলো বিল্ডিং আছে, এখন এই জায়গার যে কলাম এবং বিমের জয়েন্ট, এরকম একটা জয়েন্ট বা এরকম একটা জয়েন্ট এখানে ড্র করা আছে। তো এখানে মেইন ফিচারটা দেখো যে একটা রিইনফোর্সমেন্টকে আমি হচ্ছে সাইড দিয়ে রাখতেছি, এইভাবে করে জিনিসটাকে নিয়ে গেলাম, নিচের রিইনফোর্সমেন্ট এভাবে বাঁকা করে নিয়ে গেছে, একইভাবে রিইনফোর্সমেন্টটাকে এখানে বাঁকা করে নিয়ে গেছে। আরেকটা রিইনফোর্সমেন্ট যেটা করতেছে সেটা উপর থেকে চলে আসতেছে, এখানে যদি অনেক গ্যাপ দেখানো হচ্ছে প্র্যাকটিক্যালি এই গ্যাপটা থাকবে, জাস্ট তোমাদের বোঝানোর জন্য এভাবে দেখাচ্ছে। তো আমাদের কাজ হবে এই রিইনফোর্সমেন্ট এবং এই রিইনফোর্সমেন্টকে একসাথে জুড়ে দেওয়া। জুড়ে দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে কলাম স্প্লাইস এখানে করতে হবে, আমাদের এখানে একটা মিনিমাম লেন্থ দিতে হবে। মিনিমাম লেন্থ দেওয়ার আগে আমরা একটু দেখে নেই যে এইটা কত রিইনফোর্সমেন্ট, এটা কত রিইনফোর্সমেন্ট। এখানে যে রিইনফোর্সমেন্টটা এটা বলা আছে নাম্বার 3, আর নিচের যে রিইনফোর্সমেন্টটা সেটা বলা হচ্ছিল কত দেখো, নাম্বার 11। তাহলে দেখো এখানে কিন্তু রিইনফোর্সমেন্ট চেঞ্জ হয়ে গেছে। কেউ কি আমাকে বলতে পারবা যে কেন চেঞ্জ হয়ে গেছে? বা আরো সিম্পল ভাবে বললে নিচে বেশি রিইনফোর্সমেন্ট দেওয়া হয়েছে, উপরে কম রিইনফোর্সমেন্ট দেওয়া হয়েছে। জাস্ট জেনারেল সেন্স থেকে বলো, ভুল হলে কোনো সমস্যা নেই। স্যার নিচে তো লোড বেশি থাকে আর উপরে লোড বেশি নেওয়ার জন্য স্ট্রেংথ বেশি গেইন করতে হবে, এর জন্য স্যার রিইনফোর্সমেন্ট বেশি ইউজ করতে হয়। তার মানে তুমি যদি প্রতি ফ্লোরে চিন্তা করো, আমরা যদি গ্র্যাভিটি লোডের জাস্ট কথা চিন্তা করি যে এই ফ্লোরটা এই কলামটাকে শুধুমাত্র তার উপরের ফ্লোরের লোড নিতে হচ্ছে, পক্ষান্তরে আমরা যদি চিন্তা করি এই কলামটা এই কলামটা এই কলামের লোড প্লাস হচ্ছিল এই ফ্লোরের লোড নিতে, আর তারপরের কলামটা হচ্ছিল এই কলামের লোড প্লাস হচ্ছিল তার ফ্লোরের লোড নিতে। তার মানে যত নিচের দিকে যাবে, আমরা যদি এক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম চিন্তা করি তত হচ্ছে হলো তোমার বাড়তে থাকবে। তার মানে এখানে এক্সিয়াল লোড সবচেয়ে বেশি আসবে গ্রাউন্ড ফ্লোরে বা বেজের এখানে। সেই কারণে যত তুমি নিচের দিকে যাবে তোমার হয়তো রিইনফোর্সমেন্টটাকে বাড়াইতে হতে পারে, বা উল্টাভাবে বললে উপরের দিকে তুমি রিইনফোর্সমেন্ট কমাইতে পারো, এই জন্য এখানে করা আছে। তো এটা হচ্ছিল জাস্ট এটার বেসিক জিনিসটা বললাম। এখন আমরা দেখি আসলে কি প্রবলেম সলভ করতে হবে আমাদের। আমাদেরকে বলছে যে এরকম স্প্লাইসিং করা আছে, আমাদের স্প্লাইসিং এর লেন্থ কত। তো এখানে বেসিক যে ইনফরমেশন গুলো আছে সেগুলো আমাদের মোটামুটি জানা, আমরা যেহেতু আরো দুটো অঙ্ক করছি এটা দিয়ে। তারপর যেগুলো প্রয়োজন আবার একটু বলে দিচ্ছি। তোমাদের কলামটা হচ্ছিল 12/21 ইঞ্চি, এখানে 21 ইঞ্চি হলো তার ডেপথ। আর এইখানে যে বার ইউজ করতেছে সেটা হচ্ছিল 10 নাম্বার, এখানে যে বার ইউজ করতেছে এটা হচ্ছিল 11 নাম্বার বার। আমাদেরকে এখন বলছে যে এখানে স্প্লাইসিং লেন্থটা ডিজাইন। স্প্লাইসিং লেন্থ ডিজাইন করার ক্ষেত্রে আমরা যে জিনিসটা চিন্তা করতে হবে যে আমাদের দুইটা লেন্থ বের করতে হবে, একটা হচ্ছিল এল এস সি, এটা স্প্লাইসিং লেন্থ বলতেছি, আর একটা হচ্ছিল ডেভেলপমেন্ট লেন্থ। এই দুইটা থেকে যেটা ম্যাক্সিমাম আসে আমাদেরকে সেইটাই চিন্তা করতে হবে। এখন একটা 10 নাম্বার বার আছে, একটা 11 নাম্বার বার আছে, কার ক্ষেত্রে স্প্লাইসিং লেন্থ চিন্তা করবো, কার ক্ষেত্রে কম্প্রেশন ডেভেলপমেন্ট লেন্থ চিন্তা করবো। দেখো, the length of the splice must be
the larger of the development length LDC of 11 bar, মানে কোন বারটা, নিচের যে বারটা আছে, নিচের বারটা হচ্ছে হলো আমরা ডেভেলপমেন্ট লেন্থ বের করব, আর উপরের যে বারটা আছে উপরের বারটা হচ্ছে হলো এলএসসি বের করব, এটা এলডিসি বের করব। কেন? কারণ উপর থেকে যখন কম্প্রেশন আসবে এই জিনিসটাকে কম্প্রেশনটা নিতে হবে, মানে তার ক্ষেত্রে হচ্ছে হলো ডেভেলপমেন্ট লেন্থের ব্যাপারটা চলে আসতেছে। আর এই যে মেম্বারটা আছে এই মেম্বারটা আসলে বন্ড ফোর্সের মাধ্যমে ট্রান্সফার করবে ফোর্সটা, তার ক্ষেত্রে হচ্ছে স্প্লাইসিং এর যেই লেন্থটা সেটা কনসিডার করতে হবে। তাহলে স্প্লাইস লেন্থ অফ এলএসসি অফ নাম্বার 10 বার শুড বি ডিটারমাইন্ড। ঠিক আছে, তার মানে আমরা এইটার ক্ষেত্রে এলএসসি বের করবো, এটার ক্ষেত্রে এলডিসি বের করবো, খুবই সিম্পল জিনিস। স্যার উপরে রেইনফোর্সমেন্টের জন্য এলএসসি হ্যাঁ, আর নিচেরটার জন্য এলডিসি। এলডিসি। আচ্ছা, আর স্যার নিচে রেইনফোর্সমেন্ট বেশি কারণ লোড বেশি, এজন্য স্ট্রেংথ নিতে হবে, এজন্য হচ্ছে আমরা বেশি রেইনফোর্সমেন্ট ইউজ করতেছি। এটার কারণ হচ্ছে বেশি করতেছে। তাহলে এখানে আমরা এখন জাস্ট এগুলো খুব সিম্পল ক্যালকুলেশন একটা একটা করে করে ফেলা যাবে। তো ফার্স্টে হচ্ছে আমাদের ডেভেলপমেন্ট লেন্থ যেটা কম্প্রেশনের জন্য সেটা হচ্ছে 11 নাম্বার আসলে নিচের যে রিইনফোর্সমেন্ট সেটা। তো সেটার ক্ষেত্রে আমরা ফর্মুলা দেখে আসছিলাম যে ম্যাক্সিমাম কার হতে হবে, এই দুইটা ইকুয়েশন ছিল আমাদের যে টেবিলে। আমি একটু টেবিল থেকে নিয়ে আসি যাতে তোমরা পরে চুজ করতে পারো। তাহলে আমরা এই টেবিল থেকে আসবো যেটা এটার থেকেও বড় হতে হবে, এটার থেকেও বড় হতে হবে, প্লাস এটাকে 8 ইঞ্চির চেয়ে বড় হতে হবে। তো আমরা এখন এই জায়গায় সব ভ্যালুগুলো বসাই দিব, যে এফ ওয়াই আমরা জানি সাই আর, এটা দেখতে হবে এটা কত হবে। এফসি প্রাইম আমরা জানি 4000, নরমাল কনক্রিট হবে, তাহলে ডেল্টার ভ্যালু ল্যাম্ডার ভ্যালু হচ্ছে 1 হবে, এটা 50 গিভেন আছে। আর 11 নাম্বার বার যেটা আমরা করতেছি সেটার ডায়ামিটার হচ্ছে 11/8 ইঞ্চি। আমাদের শুধু এই যে সাই আর এই পয়েন্টটা চিন্তা করতে হবে এটা কত। আর এখানে 0.003 FY dB, এখানে সবকিছুই জানা আছে, এটা অবশ্যই পিএসআই তে বসাতে হবে। তাহলে ডিবি দিলে আমরা হচ্ছে এটাকে ইঞ্চিতে পাবো। তাহলে আমরা একটু সাই আরটা দেখে আসি কত। সাই আর যেটা বলা ছিল যে এটা স্পাইরাল রিইনফোর্সমেন্টের ক্ষেত্রে, আমাদের নরমাল যে টাই রিইনফোর্সমেন্ট সেটার ক্ষেত্রে দরকার হবে না, তাহলে আমরা ফ্যাক্টরটা ধরবো হচ্ছে 1। সো আমাদের মডিফিকেশন ফ্যাক্টর আসলে লাগবে না, সো লাগবে না অর্থ হচ্ছে 1। সো এটার মিনিং হচ্ছে নো মডিফিকেশন। নো মডিফিকেশন এটার অর্থ হচ্ছে যে সাই আর এটা ইকুয়াল টু 1। তাহলে আমরা এখান থেকে যদি এখন এলটিসিটা বের করে ফেলি, আমরা একদিকে আসছে 26.1, এটাকে আমি নিয়ার অ্যাবাউট বললাম হচ্ছে 27 ইঞ্চি, আর 24.75 এটাকে নিয়ার অ্যাবাউট 25 ইঞ্চি করলাম। এখান থেকে যেটা হবে যে ম্যাক্সিমামটা নিতে হবে, তাহলে ম্যাক্সিমামটা আমার আসছে 27 ইঞ্চি। তারপর আমাকে চেক করতে হবে যে 27 ইঞ্চি যেটা আসছে এটা অবশ্যই 8 ইঞ্চি থেকে বড় হতে হবে, এটা 8 ইঞ্চি থেকে বড়ই আছে, তার মানে আমরা এটাকে ধরবো। আর এটা যদি অ্যানাদার কেসে সে 5 ইঞ্চ আসবে কথার কথা, সেই ক্ষেত্রে 5 ইঞ্চ ইজ নট গ্রেটার দ্যান 8 ইঞ্চ, তখন 8 ইঞ্চ আমাকে দিতে হবে। সেই জিনিসগুলো মাথায় রাখবা। তাহলে জিসটা হলো 27 ইঞ্চি এলডিসির ভ্যালু আসতেছে, এটাকে আমি কম্প্রেশনে ডেভেলপমেন্ট করতেছি। এখন আমার স্প্লাইসিং লেন্থটা দরকার উপরের যে 10 নাম্বার বার আছে তার জন্য আমাদের ফর্মুলা ছিল এরকম যে এলএসসি হচ্ছিল যদি 60 কে এস এর চেয়ে ছোট হয় তাহলে 0.0005 FYDB। এই ফর্মুলা থেকে আমরা ইজিলি এখন এখানে সবকিছু খুবই কমন জিনিস, এটা পিএসআই তে বসাইতে হবে। ডিবিটা হচ্ছিল আমরা 10 নাম্বার বার ইউজ করছি, সো 10 নাম্বার বারের ডায়ামিটার 10/8 ইঞ্চ। তো এখান থেকে ক্যালকুলেট করলাম আমাদের আসছে 38 ইঞ্চ। তো এখানে স্প্লাইসিং লেন্থ যখন আমরা বের করলাম, বেসিক স্প্লাইসিং লেন্থটা হচ্ছিল 38 ইঞ্চ, কিন্তু এটার সাথে আমাদেরকে একটা কন্ডিশন বলে দেওয়া ছিল যে কতটুকু ল্যাটারাল টাই ইউজ করব সেইটার সাথে ডিপেন্ড করে বা সেটার উপর ডিপেন্ড করে আমরা হচ্ছে কিছুটা রিডিউস করতে পারবো স্প্লাইসিং লেন্থটা, যদি আমাদের এনাফ তোমার হচ্ছে কনফাইনমেন্ট রিইনফোর্সমেন্ট বা যেটা আমরা টাই রিইনফোর্সমেন্ট বলতেছি। তো
তো টাই রিইনফোর্সমেন্টের ক্ষেত্রে আমি যখন তোমাদেরকে দেখাইছিলাম তখন এরকম বলছিলাম যে এএস গ্রেটার দেন ইকুয়াল টু দি পয়েন্ট 0015 এইচ ইন্টু এস হয়, সেই ক্ষেত্রে আমরা এটাকে মডিফাই করতে পারি। তাহলে আমার এখানে একটা জিনিস লাগবে যে আমার রিইনফোর্সমেন্ট যেখানে আমি প্রোভাইড করতেছি সেখানে স্পেসিংটা কত, যে টাই রিইনফোর্সমেন্ট হবে ইচ। তাহলে এই যে এখানে যে টাই রিইনফোর্সমেন্ট গুলো দেখতে পাচ্ছ হরাইজন্টাল কলামের ভিতরে, সেটা আমাদের ইনফরমেশনটা লাগবে। বলতেছে যে ট্রান্সভার্স রিইনফোর্সমেন্ট consists of number 4 ties and number 4 reinforcement is for at 16 inch spacing. স্পেসিংটা হচ্ছে আমার 16 ইঞ্চ, আর এইচ যেটা বলা ছিল সেটা হলো তার ডেপথ, তাহলে এটা হচ্ছে হলো এইচ। তাহলে এই জিনিসটা আমাদের লাগবে, যে এতটুকু হচ্ছিল এইচ, আর এই জায়গাটা যে স্পেসিংটা লাগবে 16 ইঞ্চ। তাহলে এই দুইটা ইনফরমেশন আমরা মোটামুটি জেনে নিলাম, যে এইচ কত এবং আমার হচ্ছে হলো স্পেসিং কত। তাহলে আমি এখন ওখানে চলে যাই। তো এখানে যাওয়ার পরে আমি দেখো এখন ইফেক্টিভ টাই এরিয়া যেটা সেটা বের করলাম, 0.0015 ইন্টু এইচ হচ্ছে হলো আমার 21 ইঞ্চ, যেটা ডেপথ অফ কলাম, আর এসটা হচ্ছে হলো 16 ইঞ্চ স্পেসিং ওই জায়গায়। তাহলে আমি 21 এবং 16 যদি এখানে বসাই দিই তাহলে আসতেছে হচ্ছে হলো অ্যাপ্রক্সিমেটলি 0.5, এটা হবে হচ্ছে হলো ইঞ্চি স্কয়ার। আর আমি এখানে যে স্কিলটা প্রোভাইড করার ক্ষেত্রে আমাকে বলা ছিল নাম্বার 4 বার করছি, এবং সেটা হলো এরকম টাই বার। তাহলে টাই বারের ক্ষেত্রে আমরা জানি যে শেয়ার এরিয়া যখন চিন্তা করি, আমরা আগেও আলোচনা করছি এগুলো শেয়ার ডিজাইনের সময়, লেগের এরিয়া যেটা সেটা ডাবল হয়। তাহলে নাম্বার 4 এর এরিয়া হচ্ছে না আমাদের 0.2, দুইটা লেগ কাটা পড়বে 2 ইন্টু 0.2, তাহলে 0.4 ইঞ্চি স্কয়ার হচ্ছে হলো তার শেয়ার রিইনফোর্সমেন্টের এরিয়া। তো প্রোভাইডেড শেয়ার এরিয়া হচ্ছে হলো 0.2 ইন্টু 0.4। তো 0.4টা আমাদের হচ্ছে হলো ইফেক্টিভ যতটুকু এরিয়া থাকলে আমরা রিডিউস করতে পারতাম তার চেয়ে ছোট, তার মানে মডিফিকেশন ফ্যাক্টর আমরা ব্যবহার করতে পারবো না। এটার ফিজিক্যাল মিনিং হচ্ছিল এটা যে আমরা এনাফ টাই রিইনফোর্সমেন্ট দেই নাই, যেটা থাকলে আমাদের স্লাইসিং লেন্থটা আমরা কমায় নিয়ে আসতে পারতাম। তো কথার কথা আমি একটু ক্লিয়ার করে দিই। সে ফর এক্সাম্পল এটা 0.7 আসে, তাহলে 0.7 যদি থাকে তখন ইফেক্টিভ এরিয়ার চেয়ে আমি বেশি দিচ্ছি, সেই ক্ষেত্রে আমি ওই যে 0.83 যেটা আছে তাহলে সেটা ইউজ করতে পারতাম। সেই ক্ষেত্রে আমার এলএসসি মডিফাইড যেটা হতো সেটা হচ্ছে 0.83 মাল্টিপ্লাইড হচ্ছে এলএসসি হতো। যদি এটা আমার ইফেক্টিভ এরিয়ার চেয়ে টাই এরিয়ার চেয়ে বড় হতো দেন আমি এটা করতে পারতাম। যেহেতু এটা ছোট আমি সেটা করতে পারবো না, সেই কারণে এখানে বলা হচ্ছে যে নো মডিফিকেশন ফ্যাক্টর ইজ রিকোয়ার্ড। তার মানে আমাদের 38 ইঞ্চি আসছে, 38 ইঞ্চি দিতে হবে, আমরা এখানে কোনো সুবিধা নিতে পারবো না ইফেক্টিভ টাই এরিয়া। আচ্ছা, তাহলে আমরা এখানে চুজ করতে হবে এখন যে কি করবো। তাহলে কম্প্রেশন স্প্লাইসিং লেন্থ হচ্ছে আমাদের জন্য 38 ইঞ্চি, আমরা কোনো রিডিউস করতে পারতেছি না। তাহলে আমাদের ফাইনালি যেটা আসতেছে যে এলডিসি হলো 27 ইঞ্চি আর এলএসসি যেটা সেটা হলো 38 ইঞ্চি। তাহলে একটা ডেভেলপমেন্ট লেন্থ, একটা হচ্ছে স্প্লাইসিং লেন্থ। অ্যাকচুয়ালি আমরা যে স্প্লাইসিং লেন্থটা প্রোভাইড করতে হবে সেটাকে বলা হচ্ছে যে ম্যাক্সিমাম অফ ডেভেলপমেন্ট লেন্থ এন্ড স্প্লাইসিং লেন্থ। তাহলে একটা হচ্ছিল 27 ইঞ্চি, একটা হচ্ছিল 38 ইঞ্চি, এই দুটার থেকে বড় হচ্ছিল 38 ইঞ্চি। মানে আমাদেরকে 38 ইঞ্চি এখানে ওভারল্যাপিং করতে হবে। আমি যদি ফিগারটা এখন চলে যাই, তার অর্থ হচ্ছে হলো আমাকে এই যে ওভারল্যাপিং পোর্শনটা আছে, ওভারল্যাপিং পোর্শনটা এটা থাকতে হবে হচ্ছিল 38 ইঞ্চি করতে হবে। তো আমি কি জিনিসটা বুঝাতে পারছি? ক্লিয়ার এটা? জি স্যার। জি স্যার। আমাকে একটু টাইমটা বললো তো, আমার মোবাইলটা সাথে নাই। 11:20 আগে শেষ করতে হবে ক্লাস। আচ্ছা আচ্ছা, এখন কয়টা বাজে বলো তো? স্যার 11টা। আমাকে 11:15 তো জাস্ট একটু মনে করাই দিই। আচ্ছা, এখন আমরা নেক্সট যে টপিকসটা শুরু করব সেটা আমাদের জন্য মোটামুটি
ফ্লেক্সারাল রিইনফোর্সমেন্ট যেগুলো আমরা ডিজাইন করা শিখলাম সেটার পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। এটাও ডিটেইলিং এর পার্টের মধ্যে আসলে পড়ে যায়। তো সেটা হলো বার কাট অফ পয়েন্ট কোথায় হইতে পারে সেই জিনিসগুলো। আমি ফার্স্টে এত ডিটেইলসে না আছে, আমি জাস্ট তোমাদেরকে নর্মালি একটু বোঝানোর চেষ্টা করি, তারপরে হচ্ছে আমি একটু ডিটেইলস আসতেছি। ধরো এটা একটা কন্টিনিউয়াস বিম, যেটা এদিকে কন্টিনিউ করতেছে। তো এই কন্টিনিউ যদি করে আমরা মোটামুটি এতটুকু জানি যে আমাদের পজিটিভ রিইনফোর্সমেন্টের জন্য বটম হচ্ছে রিইনফোর্সমেন্ট প্রয়োজন, নেগেটিভ রিইনফোর্সমেন্টের জন্য আমাদের টপে হচ্ছে রিইনফোর্সমেন্ট প্রয়োজন। সেটা আমরা মোটামুটি সবাই এতদিনে জেনে গেছি। এখন আমরা যতটুকু ডিজাইন এই পর্যন্ত শিখছি, আমাদের আসলে জিনিসটা ছিল এরকম, আমি একটা সেকশন নিয়ে তোমাকে যদি বলে দিই যে এখানে মোমেন্টের ভ্যালু সে m1, তুমি রিইনফোর্সমেন্ট ডিজাইন করো, তুমি এই রিইনফোর্সমেন্টটা ডিজাইন করে দিচ্ছ যে এখানে as1 পরিমাণ রিইনফোর্সমেন্ট লাগবে, এটা আমরা অলরেডি ডিজাইন করা শিখে গেছি। বা এইখানে তোমাকে বলে দিলাম যে এখানে m2 পরিমাণ মোমেন্ট ক্যারি করতে হবে, যেটা তোমরা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম থেকে পেয়ে যাবে। তাহলে আমি এখানে বলতে পারি যে এখানে as2 পরিমাণ রিইনফোর্সমেন্ট লাগবে। সিম্পলি আমি একইভাবে যদি চিন্তা করি যে এখানে m3, সেটার জন্য আমার যে রিইনফোর্সমেন্ট লাগবে s3। সো আমরা এখন এরকম সেগমেন্ট ওয়াইজ শিখছি যে কোন জায়গায় কতটুকু রিইনফোর্সমেন্ট দিতে হবে। আর তুমি যখন ওভারঅল জিনিসটাকে একসাথে চিন্তা করবা, তখন তোমাকে আরো কিছু ডিটেইলিং চিন্তা করতে হবে। ডিটেইলিংটা কিরকম, এই যে s2 পরিমাণ রিইনফোর্সমেন্ট আমার এই মাঝখানে বা মিড সেকশনে দরকার, সেটা আমি যদি একটু বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা এখানে ড্র করার চেষ্টা করি, এটা হচ্ছে আমার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কন্টিনিউয়াস। তার মানে এইখানে যে ম্যাক্সিমাম মোমেন্ট আছে সেটার জন্য আসলে আমার s2 পরিমাণ রিইনফোর্সমেন্ট দরকার। আমি যত এই দিকে যাচ্ছি আমার কিন্তু পজিটিভ মোমেন্ট কমে যাচ্ছে, ইভেন এক জায়গায় যে জিরো হয়ে যাচ্ছে, এবং আরেক জায়গায় যে নেগেটিভ মোমেন্ট। তার মানে থিওরিটিক্যালি যদি দেখতে চাই এই জায়গায় পজিটিভ রিইনফোর্সমেন্টের কোনো প্রয়োজনই নাই, আর এইখানে যে প্রয়োজনটা গ্র্যাজুয়ালি হচ্ছে কমে যাচ্ছে। তার মানে আমি এইখানে যতটুকু রিইনফোর্সমেন্ট দিলাম, আমি যদি পুরোটাকে কন্টিনিউ করে এই পর্যন্ত যাই তাহলে এটা ইকোনমিক্যাল হবে না। আমি ইচ্ছা করলে সব রিইনফোর্সমেন্ট এই ভিতর পর্যন্ত নিয়ে যেতে পারি, সব রিইনফোর্সমেন্ট এই ভিতর পর্যন্ত নিয়ে যেতে পারি, কিন্তু এটা ইকোনমিক্যাল ডিজাইন হবে না। কারণ তোমার এখানে ধরে নিলাম যে এখানে 50% তার ডিমান্ড, এখানে এম হলে এখানে হাফ এম হবে, কথার কথা। এইখানে তো তার রিইনফোর্সমেন্ট আসলে হাফ আসার কথা ছিল, তুমি ফুল দিয়ে দিচ্ছ, তাহলে এটা ইকোনমিক্যাল হবে। ইভেন এখানে হচ্ছিল জিরো, প্রয়োজনই নেই, তাও তুমি দিচ্ছ। বাট এইখানে আমরা প্র্যাকটিক্যালি দিতেই হয়। কেন দিতে হয় সেটা আমি পরে আসবো। এই যে ঘটনাটা, এটাকে আমরা বলি হচ্ছিল বার কাট অফ, বেন্ডিং পয়েন্ট, কোন জায়গায় কতটুকু রিইনফোর্সমেন্ট লাগবে। আমরা তো সেকশন ওয়াইজ ডিজাইন করি, ম্যাক্সিমাম মোমেন্ট যেখানে সেইখানের জন্য ডিজাইন করি, তো বাকি জায়গায় কতটুকু রিইনফোর্সমেন্ট কোথায় কাটতে হবে সেটা আমাদেরকে শিখতে হবে। একই কথা নেগেটিভ রিইনফোর্সমেন্টের জন্য, আমি দেখতেছি যে আমার নেগেটিভ রিইনফোর্সমেন্ট এই জায়গাটুকুর মধ্যে আছে, এইখানে ম্যাক্সিমাম সাপোর্টে, তারপরে এইখানে তো ম্যাক্সিমাম, এইখানে তো হচ্ছে তোমার কি বলে এটা, কোনো রিইনফোর্সমেন্ট আসলে প্রয়োজন হবে না, কারণ এখানে নেগেটিভ কোনো মোমেন্ট নাই। তো আমি কি আসলে এখানে কোনো রিইনফোর্সমেন্ট দিব না, এটা কি পসিবল হবে? সেটাও একটা কোশ্চেন, আমরা কি করতে পারি। এই রিইনফোর্সমেন্টটাকে দুইটা কাজ করা যায়, যে এখানে এসে কেটে দিলাম, আর একটা হতে পারে যে আমি পুরোটা কন্টিনিউ করব। সো এটা ইকোনমিক্যাল হবে, এটা ইকোনমিক্যাল হবে, কিন্তু এখানে আরো প্র্যাকটিক্যাল কিছু কনসিডারেশন নিয়ে আসতে হবে। থিওরিটিক্যালি এখানে কোনো রিইনফোর্সমেন্ট প্রয়োজন নেই। তাহলে আমি যদি বিমের সেকশনটা সেখানে ড্র করার চেষ্টা করি, এটা হচ্ছে আমার বি, সো এটা ভিতরে শিয়ার রিইনফোর্সমেন্ট, আমার নিচে শুধুমাত্র রিইনফোর্সমেন্ট দরকার, পজিটিভ রিইনফোর্সমেন্ট, উপরে কিছুই দরকার নেই। তার অর্থ কিন্তু এই না যে আমি এখানে কোনো রিইনফোর্সমেন্ট দিব না, কারণ তোমরা অলরেডি হ্যাঙ্গার বারের যে কনসেপ্টটা আছে সেটা আমি তোমাদেরকে আগে বলে আসছি, যে আমাদের এই যে টাই রিইনফোর্সমেন্টটা, স্টিরাপটা, এই স্টিরাপটাকে বাঁধার জন্য অ্যাটলিস্ট আমার দুইটা রিইনফোর্সমেন্ট দিতেই হবে, কারণ আদারওয়াইজ আমি এটাকে বাঁধতে পারবো না শুধু নিচের রিইনফোর্সমেন্টের সাথে। তার অর্থ আমাদেরকে দুইটা ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে, যে ইকোনমিক্যাল ডিজাইনের জন্য কিছু রিইনফোর্সমেন্ট আমাকে কেটে ফেলতে হবে, প্লাস মিনিমাম দুইটা রিইনফোর্সমেন্ট আমাকে পুরোটা জুড়ে কন্টিনিউ করতে হবে।
প্রয়োজন হোক বা না হোক, কারণ আমার শেয়ার রিইনফোর্সমেন্ট তো বাড়তে হবে। তার মানে এই দুইটার অতিরিক্ত যা আছে আমার যেগুলো প্রয়োজন নাই আমি সেটা এক্সুয়ালি কেটে ফেলতে পারবো। এই যে টোটাল জিনিসটা আমি তোমাদেরকে বুঝাইলাম, এইটাকে আমরা বলতেছি হচ্ছিল বার কাট। কোথায় যে আমি কতটুকু রিইনফোর্সমেন্ট কেটে ফেলবো, এই যে কাটবো, কাটাটা আমি কত দূরে এসে কাটবো, এই জিনিসটাই আমাদের হচ্ছিল এখন স্টাডি করতে হবে। তো আমি জাস্ট একটু একটু করে আগাবো, আশা করি তোমাদের বুঝতে সমস্যা হবে না। যদি ক্লিয়ার না হয় আমাকে বলবো। ধরে নাও আমি খুব সিম্পল জিনিস দিয়ে শুরু করতেছি, যে একটা বিম এটা সিম্পল স্প্যানের উপর আছে, তার মানে তার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হচ্ছিল এটা, যে বিমটা এটা সিম্পল স্প্যানের উপর, এটার উপরে ধরে এরকম ইউডিএল আছে, তার মানে এটা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। এইখানে হচ্ছিল তার এম ম্যাক্স। আমি এম ম্যাক্স এর জন্য ইন্টেনশনালি যেটা করলাম, আমি তিনটা রিইনফোর্সমেন্ট দিচ্ছি। খুব সিম্পল, আমি এটাকে এএস বলতেছি। আমি বললাম যে এখানে আমি তিনটা রিইনফোর্সমেন্ট দিচ্ছি, 3R, তিনটা রিইনফোর্সমেন্ট দিচ্ছি। তারা একই লেয়ারে থাকবে, জাস্ট তোমাদের বোঝানোর জন্য তিনটা লেয়ারে ইউজ করলাম। আচ্ছা, এখন এই যে এএস এর পরিমাণ, এটা হলো এখানে ম্যাক্সিমাম, তার জন্য যতটুকু রিইনফোর্সমেন্ট প্রয়োজন। তাহলে এখন দেখো যে পার্সেন্ট অফ এস রিকোয়ার্ড, এখানে এম ম্যাক্স এর জন্য আমাদের টোটাল এজটা দরকার। আমি এখানে 100% বললাম, যেমন যতটুকু রিইনফোর্সমেন্ট এস এম ম্যাক্স এর জন্য দরকার সেটা হলো আমার 100% রিইনফোর্সমেন্ট। এখন আমি যত নিচের দিকে নামতেছি, নামতে 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 একটা সময় আমার মোমেন্ট হয়ে গেল 2/3। তাহলে 2/3 যদি হয়, তাহলে মোমেন্টের আমরা যদি নর্মাল ইকুয়েশনটা জানি, যে এস ইন্টু এফ ওয়াই ইন্টু হচ্ছে হলো জেডিও বলতে পারো, বা ডি মাইনাস এ বাই 2, যেটা হচ্ছে চিন্তা করতে পারো, ফাই এস এফ ওয়াই ডি মাইনাস এ বাই 2। তাহলে দেখো মোমেন্টের ভ্যালু এবং এস এর ভ্যালু কিন্তু একটা আরেকটার প্রপোর্শনাল। তাহলে যেখানে এম ম্যাক্স লাগতেছিল সেখানে এস পরিমাণ রিইনফোর্সমেন্ট লাগবে। এম এর ভ্যালু যদি 2/3 হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে এস এর পরিমাণও 2/3 হয়ে যাওয়ার কথা। তার মানে যেখানে এম এর ভ্যালু হচ্ছে 2/3 হবে, সেইখানে আমার রিকোয়ারমেন্টটা এই এস এর 2/3 হয়ে যাবে, তার মানে 66.7%। আমি যদি আরেকটু ফার্দার নিচের দিকে আসি, এখানে এসে আমার মোমেন্টের ভ্যালু হচ্ছে 1/3 হয়ে গেছে। খুবই স্বাভাবিকভাবে আমার যতটুকু রিইনফোর্সমেন্ট দরকার সেটা হয়ে যাবে হচ্ছে 33%। সো এই জিনিসটাকে সবাই বুঝতে পারছো আমি যা বলতে চাচ্ছি? জি স্যার। এখন আমরা একটু উল্টাভাবে চিন্তা করি, এটা আসলে আমাদের কতটুকু প্রয়োজন ছিল সেটা আমরা বুঝতে পারলাম, যে 66% বা 33%। এখন উল্টাভাবে চিন্তা করো, এইখানে তিনটা রিইনফোর্সমেন্ট ছিল, আমার যখন এই জায়গাতে আমি চলে আসলাম সেখানে আমার 2/3 রিইনফোর্সমেন্ট দরকার। তাহলে আমি দেখো তিনটা রিইনফোর্সমেন্ট থেকে দুইটা রিইনফোর্সমেন্টে চলে আসলাম, তার মানে এখানে দুইটা রিইনফোর্সমেন্ট আমি দিচ্ছি। এই যে একটা রিইনফোর্সমেন্ট, এটাকে কেটে ফেললাম। আবার আমি যখন যে 1/3 রিইনফোর্সমেন্ট আসতেছে, তখন একটা রিইনফোর্সমেন্টকে রাখলাম। তার মানে আমি যত সামনের দিকে আগাচ্ছি আমার কিন্তু রিইনফোর্সমেন্ট একটা 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 করে কেটে ফেলতেছি। এখানে তিনটা রিইনফোর্সমেন্ট ছিল, এখানে দুইটা ছিল, এখানে একটা চলে আসছে। তাহলে এখানে আরেকটা জিনিস আছে যে পার্সেন্ট এস ডিসকন্টিনিউ, তার মানে কতটুকু কেটে ফেলতে পারবো। তিনটা রিইনফোর্সমেন্ট থেকে এখানে আমি কিছুই কাটতে পারবো না, এখানে আমার 100% রিইনফোর্সমেন্ট প্রয়োজন, এখানে 0% আমি ডিসকন্টিনিউ করতে পারবো। এইখানে 66% হচ্ছিল রিকোয়ার্ড, তাহলে আমি মোটামুটি 33% হচ্ছিল ডিসকন্টিনিউ করতে পারবো। তার মানে আমি একটা রিইনফোর্সমেন্ট কেটে ফেলতে পারছি। আবার এইখানে হচ্ছিল আমি 66% কেটে ফেলতে পারবো, কারণ আমার রিকোয়ারমেন্ট হচ্ছিল 33, কারণ আমি দুইটা রিইনফোর্সমেন্ট কেটে ফেললাম। তো এইভাবে আমরা একটা সিম্পল বিম যদি হয় তার ক্ষেত্রে চিন্তা করতে পারি, কিন্তু এখানে জিনিসগুলা অতটা ইজিলি আমরা করতে পারি না, কিছু কারণ আছে। দেখো আমরা যেটা বলতেছি এখানে, পুরো জিনিসটাই হচ্ছে হলো একটা থিওরিটিক্যাল অ্যাপ্রোচ। কেন? দেখো আমরা যখন এম ম্যাক্স বলতেছি, এইখানে রিইনফোর্সমেন্ট দরকার তিনটা, আমি এইখানে যে রিইনফোর্সমেন্টটা কেটে ফেলবো,
কিন্তু আমরা অলরেডি শিখে আসছি যে এই সেকশন থেকে একটা ডেভেলপমেন্ট লেন্থ পর্যন্ত কিন্তু তাকে যেতে হবে। তার মানে এটা থিওরিটিক্যাল কাট অফ পয়েন্ট, বাট আমাদেরকে কিন্তু ডেভেলপমেন্ট লেন্থ পর্যন্ত স্টিল কন্টিনিউ করতেই হবে। এটা আমরা অলরেডি শিখে আসছি। সো এটা পুরোটাই যা এখন পর্যন্ত কথা বললাম সেটা হচ্ছে থিওরিটিক্যাল পয়েন্ট অফ কাট অফ অর বেন্ড। তো এইটার সাথে আমাদেরকে আরো কিছু লিমিটেশন অ্যাড করে তারপরে আসলে এটা কাটতে হবে, বলে রিইনফোর্সমেন্টটা কাটতে হবে। তো এটা গেল ছিল একটা সিম্পল বিমের ক্ষেত্রে। এখন স্যার আমরা কি গ্র্যাজুয়ালি একটা একটা করে কাটবো? না 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 না, এটা জাস্ট আমি এক্সাম্পল হিসেবে বললাম। এটা আমি এক্সাম্পল যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, জন্য আমি 3 2 একে নিয়ে আসছি। এটা তোমার রিইনফোর্সমেন্ট তোমরা কিভাবে দিছো মনে আছে, যে ধরো 4.5 ইঞ্চিস করে, তাই না? জি সো এইটার 2/3 রাখবা বা এটার 1/3 রাখবা ওইভাবে। এটা আমি জাস্ট এক্সাম্পল হিসেবে বললাম যে 3 2 লেখা, যাতে তোমাদের বুঝতে ইজি। আচ্ছা, এখন যদি আমরা চিন্তা করি, এটা হচ্ছে থিওরিটিক্যাল কাট অফ পয়েন্ট কার জন্য, একটা সিম্পল বিমের জন্য। যদি একটা কন্টিনিউয়াস বিম হয় সেটার ক্ষেত্রে আসলে কি হবে, সেটার ক্ষেত্রে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা একটু অপরিচিত তোমাদের কাছে মনে হতে পারে। জিনিসটা আসলে কি, আমরা যখন একটা বিল্ডিং কে ডিজাইন করি, আমি জাস্ট একটা কন্টিনিউয়াস ধরলাম, এখানে বিম ধরলাম, এখানে এদিকে বিল্ডিং। বিল্ডিং এ যখন আমরা ডিজাইন করি তখন আমাদের ডেড লোড থাকে, লাইভ লোড থাকে, উইন্ড লোড থাকে, আর্থওয়ার্ক লোড থাকে, বিভিন্ন ধরনের লোড আসলে থাকে। এখন তোমরা অলরেডি কিছু লোড কম্বিনেশনের সাথে পরিচিত, যেটা তোমরা বিম ডিজাইন শিখছো, যে 1.2 ডিএল প্লাস 1.6 এলএল। এটার অর্থ হচ্ছে হলো যে ডেড লোড এবং উইন্ড লোডের কম্বিনেশন। একইভাবে আমরা যদি আরো কম্বিনেশন চিন্তা করি, যে ডেড লোড কোএফিসিয়েন্ট গুলো সরাসরি লিখতেছি না, সে ধরো এটার কি C3, উইন্ড লোডের একটা ক্যালকুলেশন আসতে পারে। তারপরে ধরো আর্থওয়ার্ক লোডের আসতে পারে। এই যে বিভিন্ন লোড কম্বিনেশন, যেটা তোমরা জাস্ট একটা হয়তো বা এই মুহূর্তে জানো, এরকম আরো লোড কম্বিনেশন আছে আমাদের বিএনবিসি তে, যেটা বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড, প্রায় 26টা লোড কম্বিনেশন আছে অ্যাপ্রক্সিমেটলি। এইরকম 26টা লোড কম্বিনেশনের জন্য তোমাকে আসলে ডিজাইন করতে হবে। তো আমরা এখন পর্যন্ত শুধুমাত্র ডেড লোড লাইভ লোডের জন্য দেখা যায় যে একটা সিঙ্গেল বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম চিন্তা করি। এটার এখন অ্যাপ্লিকেশনটা কি, দেখা যাচ্ছে যে তোমার যদি শুধু ডেড লোড এবং লাইভ লোড থাকে বিল্ডিং এর উপরে, হয়তো বা তার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা এরকম হতে পারে। যদি শুধু বেন্ডিং ডেড লোড লাইভ লোড থাকে, আবার এমন হতে পারে যদি এটার সাথে উইন্ড লোড যোগ হয়, সেই ক্ষেত্রে তার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা নেগেটিভ মোমেন্ট কমে যায়, পজিটিভ মোমেন্ট বেড়ে যায়। এটা জাস্ট আমি এক্সাম্পল বলতেছি। ল্যাটারাল লোড আসলে নেগেটিভ মোমেন্টও বাড়তে পারে। আবার হয়তো এমন একটা কেস আসলো যে আর্থওয়ার্ক লোড আসলো, তখন তার নেগেটিভ মোমেন্ট অনেক বেড়ে গেছে, তখন তাহলে পজিটিভ মোমেন্ট হয়তো কমে গেছে। তার মানে বিভিন্ন লোড কম্বিনেশনের জন্য তুমি বিভিন্ন বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। তাহলে যখন আমি ডিজাইন করব, ডিজাইন করার সময় আমাকে ম্যাক্সিমাম মোমেন্ট গুলো নিতে হবে। তাহলে এই 3টা গ্রাফকে যদি আমি ধরি, এই 3টা গ্রাফের মধ্যে ম্যাক্সিমাম পজিটিভ মোমেন্ট আসতেছে এই লোড কেসটার জন্য। তার মানে আমাকে যদি পজিটিভ মোমেন্টের জন্য ডিজাইন করতে হয়, তখন এইটা ধরে ডিজাইন করতে হবে। একইভাবে আমি যদি নেগেটিভ সাইডের মানে এই জায়গাতে সাপোর্টের কাছাকাছি ডিজাইন করতে চাই, ম্যাক্সিমাম নেগেটিভ মোমেন্ট যেখানে আসছে বা যে কম্বিনেশন হলো সেটার জন্য আমাকে ডিজাইন করতে হবে। তার মানে এরকম অনেকগুলা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আমাদেরকে আসলে ড্র করতে হবে। তো এটা আসলে হাতে করা সম্ভব না, বুঝতে পারতেছো। এটা আমাদের তোমরা ফুটপুটে যখন পড়বা তখন তোমাদেরকে সফটওয়্যার শেখানো হবে ইট্যাক্স। তো ওগুলো সফটওয়্যারে যখন আমরা সব লোড ইনপুট দিই, ডেড লোড লাইভ লোড উইন্ড লোড আর্থওয়ার্ক লোড, তখন হচ্ছে হলো আমাদের এই জিনিসগুলো আমরা নিয়ে আসতে পারবো সফটওয়্যার থেকে। সেইটাই তোমাকে এখানে রিপ্রেজেন্টেটিভ হিসেবে জাস্ট এক্সাম্পল হিসেবে বলা হচ্ছে, যে একটা কন্টিনিউয়াস বিমের জন্য আমরা যদি চিন্তা করি যে পজিটিভ মোমেন্টের জন্য ডিজাইন করব, তাহলে
এই ম্যাক্সিমাম পজিটিভ মোমেন্টের এটা কোনো ডিজাইন করতে হবে, আর যদি নেগেটিভ করি তাহলে নেগেটিভের এরকম। এখন রিইনফোর্সমেন্ট কিভাবে কাটবো, সেই ক্ষেত্রে আমাদেরকে গাইডলাইন বলতেছে থিওরিটিক্যালি যেখানে এম ম্যাক্স হচ্ছে সেখানে আমরা কোনো বার কাটতে পারবো না, যেটা আমি অলরেডি এখানে ব্যাখ্যা করলাম। যেখানে যে হাফ হয়ে যাচ্ছে ম্যাক্সিমামে সেখানে যে 50% কাটতে পারবো। আবার একইভাবে আমি যদি হ্যাঁ বলো। স্যার 15 বাজলে মনে করাই দিতে বলছিলেন। আচ্ছা, থ্যাংক ইউ। আমি তোমাদের এটা একটা দিয়ে দিচ্ছি, চেক বক্স আমার প্রায় শেষ। তোমাদের চলো গুগল ফর্মটা দিয়ে দিচ্ছি, সবাই অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেবো। আচ্ছা, তো একইভাবে আমরা যদি চিন্তা করি যে আমাদের নেগেটিভ রিইনফোর্সমেন্ট, সো নেগেটিভ রিইনফোর্সমেন্টের ক্ষেত্রেও আমি যেখানে আমার ম্যাক্সিমাম নেগেটিভ আসবে সেইখানে আমি কোনো রিইনফোর্সমেন্ট কাটতে পারবো না। একইভাবে যদি আমি 50% যখন মোমেন্ট আসবে তখন আমাকে বলা হচ্ছে যে আমি 50% এখানে রিইনফোর্সমেন্ট কেটে দিতে পারবো। এটা হচ্ছে থিওরিটিক্যাল পয়েন্ট, যে যত পার্সেন্ট তোমার মোমেন্ট তো তার করেসপন্ডিং আমি কেটে ফেলতে পারছি। এটা হচ্ছে থিওরিটিক্যাল একটা পয়েন্ট অফ ভিউ তোমার সাথে ডিসকাস করা হলো। এখন আমরা যে এর সাথে যেগুলো বললাম যে আমাদের ডেভেলপমেন্ট লেন্থ আরো অনেক কিছু চিন্তা করতে হবে, সেই ডেভেলপমেন্ট লেন্থ আরো কিছু, তারপরে হুকের ক্রাইটেরিয়া আমরা শিখলাম যে হুক কত দিতে হবে, কিভাবে করতে হবে। এই সবগুলো কনসেপ্টকে এক করে তোমাদেরকে এসিআই কোড আমাদেরকে একটা প্রেসক্রাইব করে কিভাবে আসলে আমরা এটাকে বার কাট অফ করবো। যে এলডি যেগুলো অলরেডি তোমরা পড়ে আসছো, এলডি যে ডি অর 12 ডিবি, এই জিনিসগুলোকে এখন একসাথে করতে হবে, একসাথে করে দেন হচ্ছে না আমরা কাট অফ পয়েন্ট কোথায় সেটা বের করবো। এটা আমি আর আজকে শুরু করবো না, এটা নেক্সট দিন শুরু করে তারপরে